নমস্কার, আমি সুজন। আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয় নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হচ্ছে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে পরপর কয়েকটা প্রশ্ন তুলে আপনাদের সঙ্গে আলোচনা করব। কয়েকটা প্রশ্ন কি আছে, যে আমাদের এই বাংলায়, বিহারে যেটা হচ্ছে নিবিড় সংশোধন, সেটা আমাদের বাংলায় হবে কি না, হলে কি হতে পারে যদি আমাদের বাংলায় এই নিবিড় আপনার ভোটার সংশোধন হয়। 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো যে ধরুন আমাদের বাংলায় এই ভোটার তালিকা সংশোধন হওয়ার পরে তার ফলাফল কি হবে। 3 নম্বর প্রশ্ন, আমাদের এখানে যারা টেলিভিশন চ্যানেল যারা দেখেন, টেলিভিশন চ্যানেলগুলো যা বলছে সেগুলো আদতে কতটা সত্য। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই যে নেতারা টেলিভিশনে গিয়ে যারা বলছেন, যে কোনো দলের নেতারাই হোক না কেন, সেই টেলিভিশনে যে নেতারা গিয়ে বলছেন, তারা কি আশ্বস্ত করার মতো কোনো কথা বলছেন? তারা কি বলছেন? এবং 5 নম্বর প্রশ্ন, এবং সবথেকে যে প্রশ্নটা নিয়ে সবার টেনশান হচ্ছে, যে যদি হয় তাহলে সবশেষে উদ্বাস্তু, ওপার বাংলার যারা উদ্বাস্তু, তাদের কি হবে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, একটু লং হতে পারে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয় আমাদের শোনা দরকার, এবং যারা ভুল তথ্য প্রচার করছেন যারা, তাদেরও শোনা দরকার, এবং যারা আতঙ্কিত হচ্ছেন তাদেরও শোনা দরকার। তাই একটু লম্বা হলেও আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে আমি কিন্তু যে ফর্ম, যে এনুমারেশন ফর্ম যেটা বিহারে অলরেডি চলছে, সেই ফর্ম নিয়ে কিন্তু আমি আজকে এখানে বসেছি। ফর্মের উপরে এখানে ফটো দেওয়ার জায়গা রয়েছে, পুরনো ফটো এবং নতুন ফটো দেওয়ার জায়গা রয়েছে। সেখানে ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নাম্বার বসানো জায়গা রয়েছে। এখানে ফাদার তার এপিক নাম্বার, বাবার নাম এপিক নাম্বার, মায়ের নাম তার এপিক নাম্বার, স্বামী এবং তার এপিক নাম্বার, এবং এখানে কিছু ডিক্লারেশান দেওয়া রয়েছে, যে ডিক্লারেশানগুলোতে বলা রয়েছে যে সেখানে কি, এখানে বলতে হচ্ছে যে আমি 18 বছর আমার বয়স হয়েছে, এর মধ্যে আমি যে কোনো একটা, এর মধ্যে কি, যেটা হলো যে আমি 1/7/1987 আগে আমার জন্ম হয়েছে, সেটা হলে সেটা ঠিক। যদি 1/7/1987 পরে জন্ম হয় আপনার, তাহলে সেটা ঠিক মারতে হবে। যদি আপনার 2/12/2004 সালের পরে জন্ম হয়, তাহলে আপনাকে সেটা ঠিক মারতে হবে। 3টে ভাগে জন্মের সাল ভাগ করেছে, এবং তারপর প্রত্যেকটা জন্ম অনুযায়ী ডকুমেন্টসের আলাদা ক্রাইটেরিয়া আছে, এবং সবশেষে এখানে একদম দিয়ে দিয়েছে যে 11টা পয়েন্টের কথা বারবার বলছি, একদম নিচে দেখুন সেই 11টা পয়েন্ট 1 থেকে শুরু করে আছে। এবং সেই সঙ্গে এটা বিহারের যে আপনার নির্বাচন কমিশন, সেই কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে নেওয়া 1 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত এই নোটিফিকেশানটা আছে। এটা হলো 16 থেকে আপনার 17, এটা হলো যারা ফিল আপ করবে। আরেকটা আছে 18 থেকে 19 পৃষ্ঠা, সেটা হলো যারা হলো ডিক্লেয়ার করছে যে আমি আদৌ এখানকার মানুষ না, তাদের ডিক্লিয়ারেশনের জন্য আছে। আর এইটা হলো যারা এখানকার বাসিন্দা, তাদের জন্য। সুতরাং আজকের ভিডিওটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। আপনাদের যদি মনে হয় যে ভিডিওর সঙ্গে থাকা দরকার, একটু সময় হলেও আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করবেন। আপনাদের একটা গল্প বলে আজকের ভিডিওর মূল বিষয়টা আমি শুরু করছি। বাংলাদেশ থেকে আপনার 1987 সালের 2রা সেপ্টেম্বর একজন ভদ্রলোক, ওই 32 বছর 33 বছর বয়সের একজন ভদ্রলোক, তিনি তার ওই বছর আপনার 2-এর একটা ছেলে এবং তার বউ, যার বছর 27 বয়স, এদেরকে নিয়ে 1987 সালের 2রা সেপ্টেম্বর এপার বাংলায় পার হয়ে আসে। এপার বাংলায় পার হয়ে কিছুদিন আত্মীয় বাড়ি ছিল, তারপর সেটা বছর 3 হবে, তারপর একটা ভাড়া বাড়িতে যায়। তারপর ওই ধরুন কিছুদিন পর আপনার একটা রেশন কার্ড বানাতে পারে, রেশন কার্ড বানায়। রেশন কার্ড বানানোর পর তারপর আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করে, যে সময় বাচ্চার স্কুলে ভর্তি হওয়া দরকার, বাচ্চাকে স্কুলে ভর্তি করে, স্বামী স্ত্রীর একটা রেশন কার্ড তৈরি হয়। তারপর আপনার 2004 সালের পরে তখন হলো সেই ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলতে পারে। তার 1-2 বছর পরে তার বউ ভোটার তালিকায় নাম তোলে। ততদিনে যে বড় ছেলেটা, সেই বড় ছেলেটার ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এবং এদেশে আসার পরে তার আরও একটা বাচ্চা হয়।
সেই বাচ্চাটার হলো আপনার সেও 2004 সালের পরে আস্তে আস্তে ভোটার তালিকায় নাম তোলে। আজকে যে 2025 সাল, সেই 2025 সালে তার যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে তার এই মুহূর্তে 70 বছর বয়স, তার যে ওয়াইফ তার 65 বছর বয়স, যে বড় ছেলে তার 40 এবং যে ছোট ছেলে তার 36, এবং তারা সবাই বিবাহিত, যে ছেলে তাদের এবং তাদের নাতিপুতি আছে। এই যে পরিবারের গল্প করলাম, এই রকম পরিবার আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ এরকম পরিবার আছে, যারা এরকম 38-40 বছর আগে এদেশে তারা চলে এসছে। এই যে পরিবারটার কথা বললাম, এই যে এসআইআর যেটা হবে আপনার আমাদের পশ্চিমবঙ্গে বলছে হবে, যদি হয় তাহলে এই পরিবারের কি হবে? এরকম লক্ষ লক্ষ পরিবার আছে। এই পরিবারের যেটা হবে, আমি রেজাল্টটা আগে বলে দিই। এই পরিবারের যে বাবা মা, যে বয়স্ক বর্তমানে 70 বা 65 বছর বয়স, সেই বাবা মা হয়ে যাবেন অবৈধ ভোটার, বাংলাদেশি। তারপরে যে হলো আপনার তার যে বড় ছেলে, সেই বড় ছেলে হয়ে যাবে বৈধ ভোটার। তার যে ছোট ছেলে, সে আবার হয়ে যাবে অবৈধ ভোটার। তার নাতিপুতি যেগুলো আছে, মানে বর্তমান ছেলেদের যে বাচ্চা কাচ্চা হয়েছে, তারা এদেশের জন্ম অনুযায়ী হয়ে যাবে এদেশের নাগরিক। বউগুলো হয়ে যাবে এদেশের নাগরিক, কিন্তু বাবা মা হয়ে যাবে অবৈধ। বড় ছেলে থাকবে বৈধ, ছোট ছেলে হয়ে যাবে অবৈধ। বাচ্চা কাচ্চাগুলো তাদের সবার জন্মসূত্রে ভারতের নাগরিক। এই একটা ফ্যামিলির স্ট্রাকচার আপনাদের বললাম। এইরকম লক্ষ লক্ষ পরিবার আছে। কেন এরকম হবে, আপনার পরপর যে পয়েন্টগুলো আছে, সে পরপর পয়েন্টগুলোতে আপনাদের বলার চেষ্টা করব। এখন যেটা বলার, যে আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন যে বিহারে স্পেশাল রিভিশন হচ্ছে, ভোটার লিস্ট নিবিড়ভাবে সংশোধন করছে। সেই নিবিড়ভাবে যে সংশোধন করছে, সেই সংশোধনের তারা যে ডেটটা ধরেছে সেটা 2003, কারণ 2003-এ বিহারের লাস্ট এরকম নিবিড় সংশোধন হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে ডেটটা আশা করা যায়, ডেটটা হয়তো ধরবে 2002 সাল, কারণ আমাদের এখানে 2002 সালই হলো আপনার লাস্ট নিবিড় সংশোধন হয়েছিল। এইবার আমাদের বাংলায় যদি এসআইআর হয়, আপনারা তখন জেনেছেন যে এসআইআর বা স্পেশাল যে আপনার ইয়ে হচ্ছে, যে ভোটের রিভিশন হচ্ছে, ইন্টেন্সিভ রিভিশন, আমাদের বাংলায় যদি হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে ওপার বাংলা থেকে যারা এরকম 40 বছর, 38 বছর, 30 বছর, 35 বছর আগে যারা ওপার বাংলা থেকে এসছেন, সেই মানুষগুলো কোনো না কোনোভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন। কোনো না কোনোভাবে বলতে, কেউ আত্মীয় স্বজনের নাম দিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন, কারণ ওপার বাংলা থেকে আস্তে আস্তে 1947, তারপরে কিছু মানুষ এসছে, 71-এর দেশভাগ, তারপরে কিছু মানুষ এসছে, দেশভাগ হওয়ার পরে আস্তে 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 আজকের দিন পর্যন্ত বাংলাদেশ থেকে মানুষ কোনো না কোনো বর্ডারে, যেদিন এই ভিডিও দেখবেন সেদিনই মনে করবেন কোনো না কোনো বর্ডারে এখনও পর্যন্ত ওপার বাংলার কিছু মানুষ অপেক্ষা করছেন এপার বাংলায় পার হয়ে আসবেন। সেই যে নিরন্তরভাবে ওপার বাংলা থেকে মানুষ আসছে, কিছু মানুষ উদ্বাস্তু অথবা শরণার্থী, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিছু মুসলিম মানুষ রয়েছেন যারাও ওপার বাংলা থেকে এসছেন, তারা এদেশে কাজের তাগিদে আরেকটু ভালো থাকবেন, আরেকটু ভালো ছেলে মেয়েকে পড়াশুনো করাবেন, আরেকটু হয়তো চিকিৎসা করাবেন, সেই উদ্দেশ্যে কিছু মানুষ আসছেন। কিন্তু ওপার বাংলার উদ্বাস্তু শরণার্থী যারা আসছেন, তারা এপার বাংলায়, এপার ভারতবর্ষ, হিন্দু রাষ্ট্র হিন্দুস্থান। আমার একজন বিজেপির নেতার সঙ্গে কথা হচ্ছিল, সেই বিজেপি নেতা বলল, গোটা পৃথিবীতে হিন্দুদের শেষ আশ্রয়স্থলের নাম হলো হিন্দুস্থান বা ভারতবর্ষ। তাই আজকের দিন পর্যন্ত কাঁটাতারের পাশে কোনো না কোনো হিন্দু দাঁড়িয়ে রয়েছেন এপারে পার হবেন বলে। এইবার আমাদের বাংলায় অনেকে যারা আনন্দিত, আমি কিছু ওপার বাংলার উদ্বাস্তু দেখেছি, তারা আনন্দ অনুভব করছেন যে এবার ভোট কাটা পড়বে, কাটার পরে তাদের সেই উদ্বাস্তুদের নাম নাকি এবার তুলে দেওয়া হবে। তাহলে আমি আপনি যারা আনন্দ করছি এবং আনন্দের কারণ জানি না, এবং এপার বাংলার কিছু আদি স্থানীয় মানুষ যারা, সে শাল, কোল, ভিল, মুন্ডা, যে কোনো ধরনের আদিবাসী মানুষ, স্থানীয় মানুষ, এবং এই বাংলার যারা স্থানীয় হিন্দু বা স্থানীয় মুসলিম, তারা কোনোদিন বাংলাদেশ দেখেননি, বাংলাদেশে যাননি, তাদের আদি 14 পুরুষ
এই বাংলায় তারা বসবাস করছেন। যদি এসআইআর হয় তাহলে আপনার কি অবস্থা হবে সেই সমস্ত মানুষের। আজকে যারা ভিডিও দেখছেন, আজকে আপনি মেলানো শুরু করে দিন যে আপনার জন্ম যদি 1987 সাল 1 জুলাই, এটা বিহারের ক্ষেত্রে বলছে, 1 বছর যদি হেরফের হয় তাহলে সেটা হলো আপনার 2002 হলে এটা 1986 সালের 1 জুলাই হয়ে যেতে পারে। যদি আপনার জন্ম হয় তার আগে, তাহলে আপনাকে শুধুমাত্র আপনার জন্মের পরিচয় হিসাবে কয়েকটা কাগজ দেখাতে হবে। সেই কয়েকটা কাগজের মধ্যে কি আছে? জেনারেল কাগজ না। জেনারেল কাগজ বলতে আমরা কি বুঝি? জেনারেল কাগজ বলতে বুঝি আমরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এইগুলোকে বলা হয় জেনারেল কাগজ। যে জেনারেল কাগজগুলো একটা মানুষের কাছে থাকে, জমির দলিল, জেনারেল কাগজ একটা মানুষের কাছে থাকে। তো আপনার কাছে এই জেনারেল কাগজগুলো চাওয়া হবে না, আপনার কাছে চাওয়া হচ্ছে আপনার পরিচয়পত্র হিসাবে আপনি এদেশের স্থানীয় কিনা, এদেশের নাগরিক কিনা, এদেশে আপনার জন্ম হয়েছে কিনা, তার জন্য যেগুলো আপনার কাছে চাওয়া হচ্ছে, এই যে আপনি কোনো সরকারি জায়গায় আপনি কাজ করতেন কিনা, তার কোনো পরিচয়পত্র থাকলে হবে। আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা রাজ্য সরকারের আপনি কোনো পেনশনার আপনি কিনা, আপনি কোনো পেনশন হোল্ডার কিনা, সেটা যদি থাকে তাহলে হবে। আপনি কোনো পাবলিক আপনার সেক্টর আন্ডারটেকিংয়ের মানে কোনো নিয়মিত কর্মচারী কিনা, সেটা থাকলে হবে। আপনার পাসপোর্ট আছে কিনা, থাকলে হবে। আপনার জন্ম সার্টিফিকেট আছে কিনা, থাকলে হবে। আপনি মাধ্যমিকের অ্যাডমিট আছে কিনা বা সমতুল কোনো বোর্ডের কাগজ আছে কিনা, থাকলে হবে। ইউনিভার্সিটির কাগজ আছে কিনা, থাকলে হবে। আপনার এনআরসিতে নাম আছে কিনা, অবশ্য অসম ছাড়া গোটা ভারতবর্ষে কোথাও এনআরসি হয়নি। 11টা কাগজের মধ্যে ওরা এনআরসির কাগজ ঢুকিয়ে দিয়েছে, কেন জানি না। ওখানে নাকি আরও বড় বড় মাথা ধরা লোকজন নাকি বসে থাকে। এনআরসির কাগজের কথা বলেছে, নেই, দরকার হবে না, কোথাও হয়নি অসম বাদে। ফ্যামিলি রেজিস্ট্রেশন কাগজ আছে কিনা, সেটা আদৌ কীরকম ধরনের জিনিস কেউ জানে না, কিন্তু একটা কথা বলছে ফ্যামিলি রেজিস্ট্রেশন। স্থানীয় অথরিটি, স্টেট অথবা সেন্ট্রাল, তার কোনো স্থায়ী বাসিন্দার শংসাপত্র আছে কিনা, সেটা কি, সেটা কবে তুলতে হবে পরিষ্কার করে বলা নেই। আপনার কাছে সরকার থেকে জমি বা ঘর পেয়েছেন এরকম কিছু আছে কিনা, আপনি ফরেস্ট অ্যাক্টের মধ্যে যে জমিগুলো পাওয়া যায় সেই ফরেস্ট অ্যাক্টের মধ্যে কোনো জমি আপনি কখনো পেয়েছেন কিনা, কেউ বলতে পারবে না। আর একটা কাগজ কি, যে 1987 সালের আগে আপনার কাছে ব্যাংক, আপনার কাছে পোস্ট অফিস, আপনার কাছে এলআইসি, এই ধরনের কোনো কাগজ আপনার কাছে আছে কিনা। যদি থাকে এবং 1986 বা 87 যেটা এইখানে হবে তার আগে যদি আপনার জন্ম হয়, আপনি এইগুলোর মধ্যে যে কোনো একটা দেখালে হবে। তাহলে প্রথম প্রশ্ন, এই যে যারা টেলিভিশনে যারা বলছেন, টেলিভিশন, আমি তৃতীয় প্রশ্ন যেটা বলেছিলাম যে টেলিভিশন চ্যানেলগুলো কি তাহলে সত্য কথা বলছে? আজকে কোনো টেলিভিশন চ্যানেল, আমি কারো নাম বলছি না, তারা মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য বলছে আপনার কাছে ব্যাংকের বই আছে তো, থাকলেই হবে। ব্যাংকের বই থাকলে তখনই হবে, সেই ব্যাংকের বইটা হতে হবে 1987 সাল, বা যদি এখানে 1986 সাল হয় সেই ব্যাংকের বই আপনার থাকতে হবে। এটা খুব সম্ভব ক্যামেরায় উল্টো দেখা যাবে, আমি আপনাকে দেখানোর জন্য এইখানে একটু উল্টো দেখা গেলেও দেখুন, এই যে তারিখটা এখানে দেখাচ্ছে, একটু দূরে হলে বুঝতে পারবেন, আমি পরে এটা আপনার দিয়ে দেব। এইখানে যেটা রয়েছে, এইখানে যে তারিখটা, এটা 1987 সাল 1/7, এখানে তারিখটা রয়েছে 1987 সাল। মানে আপনার কাছে যে এলআইসি বা আপনার কাছে যে ব্যাংকের বই বা আপনার কাছে যে পোস্ট অফিসের বই যেটা আপনার কাছে দেখতে চাইছে, সেটা আপনার হতে হবে 1987 সালের আগে। যে মানুষটা 90 সালে আসলেন, যে মানুষটা 87 সালে আসলেন, যে মানুষটা 95 সালে আসলেন, যে মানুষটা 2000 সালে এসছেন, বা তার পরপর যে মানুষগুলো আসছেন, আমাকে বলুন তো সেই মানুষটার কাছে 1987 সালের আগের পোস্ট অফিস, ব্যাংক, বাকি কাগজ তো ছেড়েই দিন, পোস্ট অফিস, ব্যাংক তার দ্বারা থাকা সম্ভব। এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, ওপার বাংলা থেকে যারা এসছেন, যার 1987 সালের আগে বয়স, তাকে বলছে পাসপোর্ট দেখালেও হবে। এখন এদেশের স্থানীয় মানুষ, তাদের বহু লোকের পাসপোর্ট নেই, স্থানীয় মানুষ কয়েক কোটি লোকের পাসপোর্ট নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো,
বাংলাদেশ থেকে যে মানুষগুলো পরবর্তীকালে এসছে তারা অনেকে পাসপোর্ট করে ফেলেছেন। অনেকে বলছেন না, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, সেই সঙ্গে যোগ করুন ভুয়ো পাসপোর্টও আছে। ভুয়ো পাসপোর্টও আছে, সে পাসপোর্ট কত সংখ্যায় তার হিসাব নেই। এরা পাসপোর্টটা এর মধ্যে ইনক্লুড করে রেখেছে, কারণ পাসপোর্টটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। কত ভুয়ো পাসপোর্ট আছে তার কোনো হদিশ নেই। 2-4 বছর 5 বছর আগে বাংলাদেশ থেকে যে পাসপোর্ট বানিয়ে ফেলেছে, কিন্তু এদেশের আদি অনন্তকাল ধরে এদেশে রয়েছে, তাদের কারো পাসপোর্ট নেই। সেই পাসপোর্ট এখানে ইনক্লুড করেছে। আবার বাংলাদেশ থেকে এসছে কয়েক লক্ষ মানুষের পাসপোর্টই নেই। এই কাগজগুলো তো নেই, সঙ্গে পাসপোর্টও নেই। মানে বাংলাদেশি মানুষ এসছে, পাসপোর্ট নেই, এদেশের মানুষ আছে, পাসপোর্ট নেই। সেই মানুষগুলো বাদ চলে যাবেন। পাসপোর্ট ছাড়ুন, মাধ্যমিকের অ্যাডমিট 1987 সালের আগে বা পরে যাই হোক, কত লোকে মাধ্যমিক দিত সেই সময়? সংখ্যাটা বলুন। কত লোকে মাধ্যমিক পরীক্ষা দিত? কত লোক আপনার সরকারের কাছ থেকে জমি পেয়েছে, পাট্টা পেয়েছে? কত লোক? কত লোকের কাছে, কত লোক সরকারি চাকরি করতো যে পেনশনের কাগজ দেখাবেন? কত লোক এখনো পর্যন্ত সরকারি চাকরি করেন যে তার আইডেন্টি কার্ড দেখাবেন? কত লোক আপনারা মাধ্যমিক পাস করেছেন? আমাদের গ্রাম বাংলায় যারা পুরনো, যাদের বয়স হয়েছে 40, 45, 50 বছর, যাদের বয়স হয়েছে, তারা মাধ্যমিক দিয়েছিলেন সেই সময়। বহু পরিবার রয়েছে তাদের বাড়ির প্রথম মাধ্যমিক হয়তো এবছর বা আগের বছর বা তার আগের বছর। সেই সময় মাধ্যমিক ভাবাই যেত না। কত লোক এই কাগজগুলো দেখাবেন? কত লোক? ফরেস্ট রাইট অ্যাক্ট আমাদের এই সমস্ত লোকাল এলাকায় হবে না, এগুলো বনাঞ্চলে হয়। এনআরসি হয়নি, ফ্যামিলি রেজিস্ট্রেশন হয়নি। তাহলে এই যে 3টে কাগজ, এসসি ওবিসি কার্ড বহু মানুষ এখন করছেন তার বাচ্চাদের জন্য, আগে করেননি কোনো দিন। তাহলে এই যে কাগজগুলোর কথা বলেছে, এই কাগজগুলো কত লোকের কাছে থাকা সম্ভব? কমেন্ট করবেন। আমি তো ভিডিওটা ছাড়বো, এবং ভিডিওটা ছাড়ার পর আমি যে কোনো জায়গায়, যে কোনো ভাবেই আমি জনসমক্ষে যে কোনো লোকের সঙ্গে আমি এটা নিয়ে বিতর্ক করতে আমি প্রস্তুত। আপনার পাড়ায়, আপনার লোকালে যারা আপনাকে বোঝাচ্ছে যে ওপার বাংলার উদ্বাস্তু হিন্দু মানেই তার কোনো চিন্তা নেই, সে সম্পূর্ণভাবে আপনাকে মিথ্যা কথা বলছে, সম্পূর্ণভাবে ভুল কথা বলছে। হ্যাঁ, চিন্তা নেই যখনই এই কাগজগুলো আপনার কাছে থাকবে। যখন আপনার কাছে এই কাগজগুলো থাকবে, আপনার চিন্তা নেই। আপনি বাংলাদেশের থেকে কালকে আসলেও যদি আপনি এর মধ্যে পাসপোর্ট রেডি করে ফেলতে পারেন, আপনার চিন্তা নেই। আবার যদি আদি অনন্তকাল ধরে বাংলায়, ভারতবর্ষে বসবাস করছেন কিন্তু পাসপোর্ট নেই, আপনার চিন্তা আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, চিন্তা আছে। আপনি সরকারি চাকরি করেননি, আপনার চিন্তা আছে। আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনার চিন্তা আছে। আপনি সরকারের কাছ থেকে ঘর পাননি, আপনার চিন্তা আছে। সে আপনি বাংলাদেশের লোক হন, এদেশের ঘটি হন, এদেশের আদি অনন্ত হন, আপনার চিন্তা আছে। আর বাংলাদেশের যে মানুষটা পরশুদিন বা কালকে বা 2 বছর আগে এসে এর থেকে যে কোনো একটা করে নিতে পেরেছে, তার চিন্তা নেই। তাহলে কে বলছেন? কাকে বোঝাচ্ছেন? ভুল বোঝাচ্ছে। এবার আমি যে প্রশ্নটা আপনাকে পরবর্তীকালে যেটা বলতে চাইছিলাম, যে টেলিভিশন চ্যানেলগুলো, কিছু টেলিভিশন চ্যানেল আছে যে টেলিভিশন চ্যানেলগুলো হাঁপ করে কথা বলছে, ঢোক গিলছে। এই কাগজটা ধরে নিয়ে এখনো পর্যন্ত আমি দেখলাম না, এই কাগজটা ধরে নিয়ে কোনো চ্যানেল এর একদম 11টা পয়েন্ট পর্যন্ত নিয়ে আলোচনা করেছে। কোনো চ্যানেলকে আমি দেখলাম না। আর একটা বিজেপির চাটা একটা চ্যানেল আছে, সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। বলছে আপনার কাছে আছে নাকি, আপনার কাছে এলআইসি পাসপোর্ট আপনার কাছে আছে, তো থাকলেই আপনার মাপ হয়ে যাবে। লেখা রয়েছে পরিষ্কারভাবে যে প্রায়র টু 1/7/1987, তার আগের, কালকের ব্যাংক অ্যাকাউন্ট, কালকের এলআইসি, কালকের পোস্ট অফিসের কাগজ না। ভুল বোঝাচ্ছে চ্যানেলগুলো। আমাদের নেতারা যারা, একমাত্র আমি 4 নম্বর যে নেতারা কি আশ্বস্ত হওয়ার মতো কথা বলছেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে 2024 সাল লাস্ট যেটা লোকসভা নির্বাচন হলো, প্রধানমন্ত্রী ভোট হলো, সেটাকে কাট আপ করে ধরে এগোন। তার আগের যারা ভোটার রয়েছে তারা সবাই বৈধ, তাদেরকে কোনো কিছু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বললেন। 21শে জুলাইও বলেছেন, তার আগেও বলেছেন। কিন্তু আমাদের যারা
লোকাল টিভিতে যা নেতারা যাচ্ছেন, টিভিতে নেতারা সে হলো আপনার তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপির যে নেতারা বলছেন সর্বৈব মিথ্যা কথা বলছেন ওই চ্যানেলে বসে। কিন্তু অন্য দলের কংগ্রেস বা অন্য দলের যারা বিরোধী দলের যারা নেতারা রয়েছে তারা বলছে যে একটা বৈধ ভোটারও যেন বাদ না যায়। বৈধ ভোটার কারা? যারা বাপ কাকা 14 পুরুষ ধরে ভারতবর্ষে আছে, বাপ কাকা 14 পুরুষ ধরে ভারতবর্ষ থেকে তাদের ভোটার লিঙ্ক দিতে 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 তারা ভোটার হয়েছে, তারা বৈধ ভোটার। বাংলাদেশ থেকে এসে এদেশে 1947 সালের 15ই আগস্টের পরে এবং 1971 সালের ভারত বাংলাদেশ মানে যেটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে যারা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এদেশে এসেছিলেন তারা বৈধ, যারা উদ্বাস্তু স্লিপ নিয়ে ক্যাম্পের স্লিপ নিয়ে এদেশে ঢুকেছিলেন তারা বৈধ। তাছাড়া আপনি 47 বলুন আর 71 বলুন, যারাই এপারে ঢুকেছে কাউকে না কাউকে ধরে ভোটার হয়েছে, কাউকে না কাউকে মা, কাউকে না কাউকে বাবা, কাউকে না কাউকে ভাই, কাউকে না কাউকে দাদা বলে যারা ভোটার হয়েছেন তারা সবাই অবৈধ। সে আপনি যত আগেই আসুন, 50, 60, 70 বছর আগে আসলেও কাউকে না কাউকে আপনি ধরে হয়েছেন। যদি মাইগ্রেশন সার্টিফিকেট, উদ্বাস্তু স্লিপ, এদেশের যে ক্যাম্প সেই ক্যাম্পের স্লিপ বা একদম টানা যে রেশন কার্ড সেই সময় কংগ্রেসের সরকার ইন্দিরা গান্ধী দিয়েছিল, সেইগুলো বাদ দিয়ে যারা পরে ঢুকে যারা হয়েছেন কাউকে না কাউকে ধরে, সেটা 70 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, তারাও অবৈধ। যে 5 বছর আগে এসে কাউকে না কাউকে ধরে ভোটার করেছে সেও যেরকম অবৈধ আপনাদের হিসাবে, যে 40 বছর আগে এসে কাউকে না কাউকে ধরে ভোটার হয়েছে সেও অবৈধ। কিন্তু যেহেতু একবার 2002 সালে একবার ছাঁকনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে, সেই ছাঁকনি যারা পার করে ফেলেছিল সেই ছাঁকনিওয়ালাদের বৈধ হিসাবে ধরা হচ্ছে। ছাঁকনি যারা পার করতে পারেনি, 2002-এর পরে যারা ভোটারে নাম তুলে ফেলেছেন বা বিভিন্ন কসরত করতে করতে শেষ পর্যন্ত কপালে শিকে ছেড়েছে 2002-এর পরে, মানে আজ থেকে সেটাও 22-23 বছর আগে, তার কপালে ঘোর দুর্যোগ। এ তো 1 নম্বর যাদের আপনার হলো, যারা 87 সালের 1 জুলাইয়ের আগে যারা হয়েছেন তাদের ক্ষেত্রে এতগুলো নিজেদের দেখাতে হবে। আর যারা 1 জুলাই 1987 সালের পরে যারা জন্ম নিলেন, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি সেটা 86 হয়, তাহলে এগুলো তাকে নিজের দেখাতে হবে না, এগুলো তার মা অথবা বাবা কারোর একজনের দেখাতে হবে। মানে এদেশের আদি অনন্ত কাল ধরে বসবাস করছেন স্থানীয়, তার ছেলেটা নাম তুলেছে 2002-এর পরে, তার এবার মা অথবা বাবার এর মধ্যে থেকে যে কোনো একজনের এর মধ্যে থেকে দেখাতে হবে। বলুন, মা বাবার এগুলো এখানকার স্থানীয় মানুষ সম্ভব? আমি যে প্রথম গল্পটা দিয়েছিলাম যে 32 বছরের একটা যুবক তার 27 বছর বা 26 বছরের একটা বউকে নিয়ে, একটা ছেলেকে সঙ্গে নিয়ে এপার বাংলায় পার হয়ে এসেছিল, ছেলেটার বয়স তখন 2, সেই যদি সিস্টেম দাঁড়ায়, যা বলছে সেই মানুষটা 2004-এর পরে যে ভোটারে নাম তুলল ওপার বাংলা থেকে এসে, সেই বাবা মা দুজনই নিজের এই কাগজগুলো দেখাতে পারবেন না, তারা অবৈধ নাগরিক হয়ে গেল। কিন্তু তার যে ছেলেটা 1985 বা 84 সালে জন্ম হয়েছিল, ছোট বাচ্চাকে নিয়ে যে এসেছিল, সে দেশে মাধ্যমিক দিয়েছে, তার জন্ম যেহেতু 87-র আগে, সে নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করলে সে দেশের নাগরিক হয়ে গেল। বাবা মা অবৈধ হয়ে গেল, সে দেশের নাগরিক হয়ে গেল বড় ছেলে। ছোট ছেলের যেহেতু আরও পরে ভোটারে নাম উঠেছে, যেহেতু 1987 সালের পরে জন্ম, তার বাবা অথবা মায়ের কারোর একজন দেখাতে হবে, সে বাবা অথবা মায়ের দেখাতে পারলো না, সে হয়ে গেল অবৈধ। মানে বাবা মা অবৈধ, বড় ছেলে বৈধ, ছোট ছেলে অবৈধ, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে এখানে, তাদের বার্থ সার্টিফিকেট A to Z বাচ্চা কাচ্চার স্কুল সবই আছে, তারা হয়ে গেল বৈধ। আবার বউ কোনোটা প্রমাণ করতে পারলে অবৈধ, প্রমাণ না করতে পারলে বৈধ। একটা ফ্যামিলির যদি 5 জন বা 6 জন মানুষ হয়, এই নির্বাচন কমিশনের এই নোটিফিকেশন অনুযায়ী সেই ফ্যামিলির 2 জন বৈধ, 2 জন অবৈধ, 2 জন বৈধ, 2 জন অবৈধ সেই ফ্যামিলির মধ্যে।
এই হলো নোটিফিকেশান, এই হলো মাথা যারা রয়েছে নির্বাচন কমিশনে, তারা বসে বসে এটা বানিয়েছে। বানানোর পরে যেটা শেষ পর্যন্ত যেটা আমি বলছিলাম, যে নেতারা যেটা বলছেন, নেতারা বলছেন যে একটা বৈধ ভোটারও কাটা যাবে না। তার মানে ওপার বাংলা থেকে যারা আসলেন, কাউকে না কাউকে ধরে ভোটটা এখানে তৈরি করে ফেলেছেন। আপনি নেতা পরিষ্কার করে বলুন, আপনি কি তার ভোটটাও কাটার কথা বলছেন? আপনি যে কোনো দলের নেতা হতে পারেন, আপনি বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ যাই হতে পারেন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলে দিয়েছে 2024-এর পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম হয়েছে, যে ভোটার অনুযায়ী আপনার প্রধানমন্ত্রী নির্বাচন হলো, লোকসভা নির্বাচন হলো, সেই পর্যন্ত কাটা যাবে না। আপনি টেলিভিশনে দাঁড়িয়ে বলতে পারছেন না, আপনি বলছেন বৈধ, একটা বৈধ ভোটারও যেন কাটা না যায়। তার মানে আপনি কিন্তু টেলিভিশনে বসে ওপার বাংলার উদ্বাস্তুদের আশ্বস্ত করতে পারছেন না। মুখে উদ্বাস্তুর কথা বললে হবে না, মুখে ওপার বাংলার উদ্বাস্তুর কথা বললে হবে না, আপনি উদ্বাস্তুকে আশ্বস্ত করতে পারছেন না। কিসের ভয়, কেন ভয় জানি না। আর ঘটি আর বাঙালের মাঝখানে সূক্ষ্ম একটা রেখা আছে কিনা সেটাও জানি না, পরিষ্কার করতে পারছেন না। আর এই টেলিভিশনগুলো যখন কেউ ভিকটিম হয়, ধরুন এই চাকরির পরীক্ষায় ভিকটিম হয়েছে, তাকে নিয়ে বসায়। ধরুন অন্য কোনো জায়গায় ঘটনা যে ভিকটিম হয়েছে, তাকে নিয়ে বসায়। এই ক্ষেত্রে চ্যানেলগুলো এই যারা ভিকটিম হবে, বা বিহারে যারা ভিকটিম হলো, তাদেরকে নিয়ে এই চ্যানেলগুলো কিন্তু বসছে না। কারণ তাদের মুখের কথাই শুনতে হবে, নেতারা বলবে না। তাদের মুখের কথাই শুনতে হবে, নেতারা বলবে না। পরের যে প্রশ্ন, নেতারা আশ্বস্ত করতে পারছেন না। যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মা ওপার বাংলার, এপাশে এসে বাচ্চাটার জন্ম হয়েছে আপনার 2004-এর পরে বা 3-এর পরে, যদি আমাদের এখানে 2002 হয়, 3-এর পরে যে বাচ্চা কাচ্চার এখানে জন্ম হয়েছে, সেই বাচ্চা কাচ্চাগুলোর শুধু বাবা অথবা মা না, তখন বাবা এবং মা দুজনেরই দেখাতে হবে। এই যে যতগুলো কাগজ বলেছি, যদি মনে না থাকে পিছনে রিভাইজ করে আপনারা শুনে নিতে পারেন কি কি কাগজ, আমি পরে আবার পোস্ট করে দেব। তাদের ক্ষেত্রে দুজনই 2003 বা 4-এর পরে যে জন্মালো, 1987-র পর হলে বাবা অথবা মা একজন, আর 87-র আগে হলে নিজেরটা, তখন তার বাবা মারটা চাইছে না। যেগুলো কারো দেখানো অধিকাংশ মানুষের, আমি বলছি এখনও অধিকাংশ মানুষের, উদ্বাস্তুদের কথা তো ছেড়েই দিন, এপার বাংলার মানুষরাও দেখাতে পারবেন না। এইবার যেটা পরবর্তী প্রশ্ন যেটা আসছে, এসআইআর যে সবশেষে বাংলাদেশি উদ্বাস্তুদের কি হবে, যেটা সবাই জানতে চান যে কি হবে শেষে। বিজেপির এটা আসার আগে আমি বলছি, বিজেপির নেতারা যে কথা বলছে যে হিন্দুদের কোনো টেনশন নেই, লোকাল বিজেপির নেতা, লোকাল একদম আপনার ওই সামান্য হয়তো একটা সাংসদের সঙ্গে মেশেন, একটা বুথ লেভেলের একটা বা আপনার মণ্ডল সভাপতির সঙ্গে মেশেন, বা ওই ধরনের এই যারা নেতারা, বা এই যারা খুচরো নেতা, যারা আবার অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে গিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটু নিচে মনে করেন, যারা যারা কাগজপত্র গুলে খেয়েছেন, বিজেপির নেতা যারা, যারা উদ্বাস্তু হিন্দুদের আশ্বস্ত করছেন, সেই আশ্বস্তকারী নেতাদের কাছে যেটা বলার, সেটা হলো যে এই ফর্মটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট বানিয়েছে। আজও পর্যন্ত যত ফর্ম তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট বানিয়েছে, সেই ফর্মের কোথাও তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট হিন্দু শব্দ ব্যবহার করতে পারেনি, উদ্বাস্তু বা হিন্দু। কারণ একটা সরকার হলে, সরকার দ্বারা কোনো নোটিফিকেশান হলে হিন্দু বা মুসলিম এই শব্দ ব্যবহার করা যায় না। তুমি পাড়ার পাতি নেতা, তুমি এখানে নাকি হিন্দুদের তুমি আশ্বস্ত করে বেড়াচ্ছ। তোমার আশ্বস্ত করতে হতো না, তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন কমিশন, তোমার বিজেপির নেতারা এখানে যদি একটা লাইন যোগ করে দিত, তুমি আশ্বস্ত করছো, এই ফর্মে যদি একটা লাইন যোগ করে দিত যে উদ্বাস্তু হিন্দুদের কিছু দেখাতে হবে না, তাহলে তো উদ্বাস্তু হিন্দুরা মহানন্দে থাকতো। এই যে সামনের বিধানসভা নির্বাচন আমাদের এই বাংলায় হবে 26-এ, তোমরা গড়গড় গড়গড় করে তোমরা আসন পেয়ে যেতে। লেখা যায় না, লেখে না, লেখা সম্ভব না। তো তুমি পাড়ার নেতা, তুমি আশ্বস্ত করছো
যে না না উদ্বাস্তু হিন্দুদের কোনো টেনশন নেই, তোমরা ওপার বাংলার হিন্দু, তোমাকে কিচ্ছু হবে না নে। মানে তাও কথাটা এইরকম, তোমরা বাংলাদেশের তে আইসো, এই দেশের কি নরেন্দ্র মোদী হিন্দুকে তাড়াবে নাকি? ওসব কিচ্ছু হবে না নে, হিন্দুকে তাড়াবে না নে, হিন্দুরা নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না নে, এ খালি মুসলমানকে জন্যই। কোথাও লেখা নেই এই ফর্মে ওপার বাংলার হিন্দু মুসলিম, কোথাও লেখা নেই। এবং যেটা পরিষ্কার, এরা বলছে যে যদি এতে ভোট কেটেও দেয়, কাটবে তো বটেই, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি হয় কেটেও দেয়, তারপরে বলছে একটা সিএ এর অ্যাপ্লিকেশন করে রাখে নে, একটা সিএ এর অ্যাপ্লিকেশন করে রাখে নে, ওই অ্যাপ্লিকেশানে ভোট দিয়ে দেবে নে, নাগরিকত্ব দিয়ে দেবে নে। আরে ভাই, সিএ এর অ্যাপ্লিকেশন করতে কি লাগবে তুমি জানো? পড়াশুনো নেই, গণ্ড মূর্খ, জানে না, পড়াশুনো করে না, কোনো নোটিফিকেশান ডাউনলোড করে না, কোনো নোটিফিকেশান পড়ে না, কিচ্ছু জানে না। বিজেপির ওপর থেকে যা বলে দেয় নিচে এসে সেটা উগরে দেয়। না নিজের বোঝার চেষ্টা আছে, না নিজের ভাবার চেষ্টা আছে, না পড়াশুনোর চেষ্টা আছে, টোটালি যা শোনে তাই এসে এলাকায় বমি করে। আরে সিএ করতে গেলে কি লাগবে জানিস? সিএতে ফর্ম ফিল আপ করতে গেলে কি লাগবে জানো? তোমাকে আগে লিখে দিতে হবে আমি ওপার বাংলা থেকে অবৈধভাবে আমি এদেশে প্রবেশ করেছি, আমি অনুপ্রবেশকারী। আগে সিএ ফর্মে লিখতে হয়। বলছি তো, যে কোনো চৌমাথায় মাইক বেঁধে তুমি বিজেপির নেতা, আমি তোমার সঙ্গে তর্ক করতে প্রস্তুত। আসো কাগজপত্র নিয়ে, কোথায় কি লেখা রয়েছে দেখাও, আমিও কাগজপত্র নিয়ে যাব, দেখাও। নেই, যা শুনছে তাই নিচে এসে বলছে। সিএতে প্রথমেই তোমাকে ডিক্লিয়ারেশন করতে হবে আমি ওপার বাংলা থেকে অবৈধভাবে, উদ্বাস্তু বা শরণার্থী না, ইললিগালভাবে আমি এদেশে ঢুকেছি। ইললিগাল শব্দ লেখা রয়েছে, এদেশে ঢুকেছি। সেই ডিক্লিয়ারেশন করার পরে তোমাকে ডকুমেন্টস দিতে হবে যে তুমি বাংলাদেশ থেকে যে এসছো 2014 সালের আগে, তুমি যে বাংলাদেশে ছিলে, বাংলাদেশের কাগজ দাও। সেই বাংলাদেশের কাগজের মধ্যে আবার অনেকগুলো কাগজ চেয়েছে, যখন সিএ নিয়ে আলোচনা হবে আমি বলবো যে বাংলাদেশের কাগজ দাও। যারা বলে আবেগঘন বক্তৃতা দেয় মাইকে, বিজেপির যে নেতারা আবেগঘন বক্তব্য দেয়, ওপার বাংলার কাঁটাতার পার করে নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য, মুসলিমের হাত থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে যে হিন্দু ভাই পরিবার সমেত কিচ্ছু আনতে পারেননি, শুধু এপার বাংলায় পার হয়ে এসেছিলেন একটা জামা কাপড়ে, সেই হিন্দুদের এক হওয়ার সময় এসছে। বক্তব্য দাও না আবেগঘন। তাহলে সেই আবেগঘন বক্তব্য দিতে গিয়ে বলছো যে শুধু জামা কাপড়ে চলে এসছো, কিছু আনোনি, সেই মানুষটা বাংলাদেশের কাগজ দেখাবে কি করে? বাংলাদেশেরও এক গাদা কাগজ চাইছে, আবার এদেশের এক গাদা কাগজ চাইছে। মানে এদেশের কাগজ তুমি দেখাতে পারলে, তো বাংলাদেশের কাগজ কিভাবে দেখাবে? কেউ কেউ দেখালে, অধিকাংশ দেখাতে পারবে না। এরা বলছে সিএতে অ্যাপ্লিকেশন করে দাও, তোমার হয়ে যাবে। প্রথমে এসআইআর করে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে প্রথমে তোমারটা কাটলো, তুমি আনন্দে থাকলে। তারপরে সিএতে ফর্ম ফিল আপ করালো, তোমার বাংলাদেশের কাগজ নেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করলে। ট্রাইব্যুনালে হাঁটতে হাঁটতে, ডিএম অফিসে ট্রাইব্যুনাল বসবে, কোর্ট, সেই কোর্টে হাঁটতে হাঁটতে জুতোর শুকতলা হয়ে যাবে, তুমি দেখে পর্যন্ত যেতে পারবে কিনা তুমি নাগরিকত্বের কাগজ পেয়েছো। তোমাকে যদি কেউ আজকে এসে বলে যে দাদা হৃৎপিণ্ডটা আপাতত খুলে সাইডে রাখো, কেটে অপারেশন করে, আর একটু ভালো ডাক্তার আসছে ওই বোম্বের থেকে, ও এসে হৃৎপিণ্ড জোড়া লাগিয়ে দেবে এখানে, মানে এসআইআর নাম কাটুক, তোমাকে সিএতে তুলে দেওয়া হবে, মানে হৃৎপিণ্ডটা কেটে আগে বাদ দাও, তারপরে সিএ মানে দামি ডাক্তার এসে তোমাকে তুলে দেবে। হয় কখনো? আদৌ হৃৎপিণ্ড জোড়া লাগবে কিনা, ডাক্তার পারবে কিনা, পটল তুলে যাবে কিনা জানো? তাহলে তুমি কাটার জন্য এত আনন্দ পাচ্ছ কেন? তোমার কেটে দেবে বিজেপি নেতা বলে দিয়েছে, আবার তুলে দেবো ওখানে আনন্দ পাচ্ছ কেন? কিসের আনন্দ পাচ্ছ? পরে তুলে দেবে তাই উঠবে কিনা জানো? তাহলে যেটা আছে সেটা বাঁচানোর জন্য লড়াই করো, যেটা আছে সেটা রাখার জন্য লড়াই করো। তোমাকে বিজেপির নেতা শিখিয়ে দিয়েছে, পাড়ায় গিয়ে বলো হিন্দুদের টেনশন নেই, টেনশন নেইটা ওইভাবে তোমাকে আগে কাটবে,
এসআইআর করে তুমি ডকুমেন্টস দেখাতে পারবে না, তারপরে সিএতে উঠবে কিনা সে তো বহু পরের গল্প, বহু পরের কথা। আদৌ তোমার সেই ডকুমেন্ট সাবমিট করতে পারবে কিনা তুমি জানো না, আদৌ উঠবে কিনা। তাহলে কেন যেটুকু আছে সেটা নিয়ে লড়াই করো। এই যে উদ্বাস্তু, বাংলাদেশের উদ্বাস্তু, বা ধরুন নাম কেটে দিল, সিএতে আর উঠলো না, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার সিএ এর কাগজও নেই, তারপরে আপনার কি হবে? তার পরের রেজাল্ট কি? আপনার কোনো সন্তান সন্ততি তারা এদেশের জন্ম হয়েছে, এদেশে তাদের পোলিও, বার্থ সার্টিফিকেট, এ টু জেড সমস্ত কিছু তাদের এখানকার। আপনি অবৈধ হলেন, আপনার পড়াশোনার কাগজ কি অবৈধ হয়ে গেল? আপনি মাধ্যমিক দিলেন, আপনি উচ্চ মাধ্যমিক দিলেন, কলেজে দিলেন, আপনার ভোটার কেটে গেল, আপনার কি? এই প্রশ্নগুলো তো এক এক করে ওঠা শুরু হবে যে আমার কাটার পরে কি? কেটে দিলে তুমি আমার ভোট কেটে দিলে, আমি অবৈধ প্রমাণ হয়ে গেলাম, তারপরে কি করবে? তার ফলাফলটা কি? তার রেজাল্টটা কি? আমার পড়াশোনার কাগজ অবৈধ হয়ে গেল। বহু লোকে আছে ওপার বাংলা থেকে এপার বাংলা এসে পড়াশুনো করে চাকরি বাকরি করছে, বহু লোকে আছে, এই কাগজ দেখাতে পারবে না যা চেয়েছে, তার চাকরি অবৈধ হয়ে গেল। বহু লোকে আছে দেখাতে পারবে না, সে জমি জমা কিনে ট্যাক্স দেয় সরকারকে, আছে, অবৈধ হয়ে গেল। তার ব্যাংক ব্যালেন্স, তার ব্যাংকে যতগুলো টাকা ছিল, কষ্ট অর্জিত পয়সা করে রেখেছিল, অবৈধ হয়ে গেল। তাহলে তার ভোটার কেটে দেওয়ার পরের রেজাল্ট কি? সেই রেজাল্টের কথা কিন্তু কেউ জানে না। এই যে কাটার আনন্দ আর পরে তুলে দেবে, সেই আনন্দে যারা বিভোর হয়েছো, লোকাল বিজেপির নেতাদের প্রশ্ন করো। পুরো ভিডিওটা আজকে একদম প্রথম থেকে 0 সেকেন্ড থেকে আজকে যতটুক ভিডিও হবে, ধরুন আপনার 37, 38 মিনিট বা 40 মিনিট, আমি সর্বোচ্চ 40 মিনিটে আমি শেষ করে দেব। এই 40 মিনিট একটা জায়গায় শুনে ভিডিও আপলোড করার পরে অসভ্য গালাগালি না দিয়ে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। অসভ্য গালাগালি, তুই কিচ্ছু জানিস না, কিছু হবে না, নিশ্চিন্তে থাকো, অযৌক্তিক কথা লেখার কোনো দরকার নেই। আসলে যুক্তি দিয়ে এখানে কমেন্ট করবেন। আর যদি কারো মনে হয় সবগুলো মিথ্যে কথা বললাম, যে কোনো টেলিভিশন চ্যানেল ডাকতে পারেন, দরকার নেই। যে কোনো বিজেপির নেতা যে সব জানেন, আমি সব মিথ্যে কথা, সব ভুল বললাম, এখানে সব মিথ্যে কথা বলেছি, আমি আপনার সঙ্গে ব্যক্তিগত তর্ক করব, লাইভ ভিডিও রেকর্ডিং। আপনি যদি চান, যে কোনো বাজারে, যে কোনো রেল স্টেশনে, যে কোনো চৌমাথায়, আমি মাইক বাঁধার খরচা দেব না। আপনার মাইক বাঁধার খরচায়, আমার কাছে মাইক বাঁধার পয়সা নেই। যদি আমাকে মিথ্যে প্রমাণ করতে হয়, আপনি মাইক বাঁধুন, যে কোনো চৌমাথায়, যে কোনো বাজারে, যে কোনো হাটে, যে কোনো রেল স্টেশনে, আমি সেখানে চলে যাব। অবশ্যই মসলন্দপুর এরিয়ার মধ্যে ডাকবেন, তার বাইরে পয়সা খরচা করে যাব না। এখানে অনেক টন টন বিজেপির নেতা আছেন, ডাকবেন, চলে যাব, কোনো অসুবিধা নেই। মিথ্যা প্রমাণ করতে হবে। এইবার যেটা বলার, যারা ওপার বাংলার উদ্বাস্তু হিন্দু যারা আছেন, এই দেশে বহু কষ্ট করে এসছেন, সবাই মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে পারেননি, সবাই উদ্বাস্তু স্লিপ নিয়ে এখানে বসবাস করেন না। 1987 সাল মানে আজ থেকে 38 বছর আগে, 39 বছর আগে ভারতবর্ষে এসছেন, বা তারপরে 25, 30, 35, 20, 22, 10, 15 এসছেন। সেই মানুষগুলো সচেতন হন, সেই মানুষগুলো একসঙ্গে লড়াই আন্দোলনের জন্য প্রস্তুত হন। যা আছে আপনার, আছে আপনার সন্তানের, আছে আপনার নাতিপুতির, আছে যেটুকু আছে সেটুকু বুকে আগলে রাখার জন্য লড়াই করতে প্রস্তুত হন। একটা সময় কিছু মানুষ ছাড়া দেখবেন আপনার পিছনে কেউ নেই। আপনি দিনের শেষে ওপার বাংলার উদ্বাস্তু, আপনার পিছনে দিনের শেষে একটা বাঙাল বলে একটা শব্দ আপনার পিছনে স্ট্যাম্প লাগানো আছে, বাঙাল। কিছু মানবিক মানুষ আপনার পিছনে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্ব যে বলেছে যে 2024 সালকে সাল ধরতে হবে, সে থাকবে আপনার পিছনে। তাছাড়া আপনার পিছনে কেউ থাকবে না। এই উদ্বাস্তু মানুষগুলোকে এক হতে হবে, এই উদ্বাস্তু মানুষগুলোকে আরও একবার লড়াই দিতে হবে। বাংলাদেশ থেকে লড়াই করতে 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 এদেশে এসে ঠাঁই নিয়েছেন। লড়াই করা আমার আপনার জিনে আছে, লড়াই করেই আমরা বেঁচে আছি, লড়াই করেই আগামী দিন যতটুকু আছে ততটুকু রক্ষা করতে হবে, সেজন্য প্রস্তুত হন। কোনো পাড়ার চারানার আটানার নেতার দ্বারা প্রভাবিত হয়ে আনন্দিত হবেন না, এটুকু অনুরোধ। ভালো থাকবেন, নমস্কার।